নমস্কার। আজকে একটি বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে এই যে আমরা রাতের আকাশে যে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি, অনেক তারা যারা অনেক গ্রহ যারা একসাথে আকাশে রাতের আকাশে, এটা একটি বিশেষ মহাজাগতিক ঘটনা নিঃসন্দেহে। তো সেই নিয়ে আলোচনা করার জন্য আজকের এই বিশেষ অধিবেশন। আমি ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডক্টর তমাল বসাক, আমাদের সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের মাননীয় ডাইরেক্টর প্রফেসর সন্দীপ কুমার চক্রবর্তী। ওনার থেকে এই বিশেষ প্ল্যানেটারি অ্যালাইনমেন্টের মহাজাগতিক ঘটনার গুরুত্ব সম্বন্ধে আমরা যতটা সম্ভব জেনে নেব। আজকে আমরা এই নিয়ে আমরা আলোচনা শুরু করছি। স্যার নমস্কার। আজকের প্রথম প্রশ্ন যে এই যে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট, এই যে এতগুলি গ্রহ একসাথে রাতের আকাশে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই খালি চোখে, এটা কি খুব বিরল ঘটনা বা এটা গুরুত্ব যদি একটু বুঝিয়ে বলেন? আচ্ছা দেখুন, সেটা হচ্ছে যে আমি এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের সোলার সিস্টেমটা কী করে তৈরি হলো। অ্যাকচুয়ালি যে কোনো স্টেলার সিস্টেম কী করে তৈরি হলো, সোলার সিস্টেম সাধারণত যখন শুরু হয় একটা পুরো গ্যাস থেকে শুরু হয়, এবং গ্যাসটা যখন ঘুরতে থাকে তখন আস্তে আস্তে একটা স্পেরিক্যাল গ্যাস অরিজিনালি ও কী করে একটা আস্তে আস্তে একটা চ্যাপ্টার ডিস্কের মতো হয়ে যায়। এটা যেমন আমি পাবলিক একটা ইউটিউব থেকে নিয়েছি, অনেকেই এটা পাবে, ইউটিউবেই পাবে, কিন্তু বোঝানোর জন্য যে এইভাবে একটা ডিশ তৈরি হলো এবং ডিস্কের মাঝখানে হঠাৎ এই প্ল্যানেটগুলো ফর্ম করতে শুরু করেছে। ঠিক আছে, ফলে দেখা যাচ্ছে যে সবকটা প্ল্যানেট ফরমেশনের অনুসারে, হিস্ট্রি অনুসারে অ্যাকচুয়ালি সবাই একটা ডিস্কের মতো, ডিস্কের ওপরেই সব ফর্ম করেছে। এবার ন্যাচারালি ডিস্ক যখন ফর্ম করেছে তখন আমরা যখন পৃথিবী থেকে দেখছি বাকি সবাইকে যেহেতু পৃথিবী থেকে দেখছি, সেহেতু আমরা ওদের সবাইকে একটা ডিস্কের মধ্যেই দেখতে পাবো। ঠিক আছে, ফলে ওরা সবসময়তেই অ্যালাইন, তাদের মধ্যে কাউকে আমরা রাতের আকাশে দেখতে পাই, সেই জন্য আমরা আনন্দ পাই। দিনে আমরা যদি না দেখতে পাই এখানে, তার মানে ওরা দিনের আকাশে অ্যালাইন। ঠিক আছে, অর্থাৎ সবাই ওই একটা প্লেনের মধ্যেই আছে, যেটাকে আমরা বলি ইক্লিপ্টিক প্লেন কিংবা সৌর অয়নবৃত্ত। যে রাস্তা ধরে সূর্য সকালবেলা এখান থেকে ওখানে গেছে, ইস্ট থেকে ওয়েস্টে গেছে, সেই রাস্তার উপরেই সবকটা প্ল্যানেট কিন্তু বসে আছে। তার কেউ কেউ রাত্রে, কেউ কেউ দিনে, কোনো কোনো সময়তে, অধিকাংশ রাতে দেন দিনে। ঠিক আছে, কাজে ন্যাচারালি এই সময়টা এক্সাইটিং কেন, অধিকাংশ গ্রহগুলো রাতে আছে। তো এটা একটা বিরল ঘটনা ন্যাচারালি। আর এটা আমরা তো খুব আনন্দিত যে এই ব্যাপারটা ঘটেছে। রাত্রে আকাশে গিয়ে দেখতে পাচ্ছি বেশ সুন্দর, এমনকি শহরের আকাশ থেকেও এগুলো দেখা যাচ্ছে, যেটা আরো রেয়ার। এবারে আমরা এই প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট সম্বন্ধে একটু বিস্তারিতভাবে স্যারের থেকে জেনে নেব। স্যার আমাদের যদি বলেন যে এই প্ল্যানেটারি অ্যালাইনমেন্টের গ্রহগুলোকে ঠিক আকাশের কোন কোন অবস্থানে দেখা যাবে, বা এই ঘটনাটা ঠিক কবে থেকে কবে অবধি দেখা যাবে, এই ব্যাপারটা একটু বিশদে বলেন। আচ্ছা, প্ল্যানেটারি অ্যালাইনমেন্টে যেটা হচ্ছে সেটা কিন্তু হঠাৎ করে 25 তারিখ কিংবা 21 তারিখ হয় না, মহাবিশ্বের কোনো কিছুই তাড়াতাড়ি হঠাৎ হয় না। তো আমি রেফারেন্সের জন্য গত মকর সংক্রান্তি এখানে যেটা ছিল 14ই জানুয়ারি, পূর্ণিমা ছিল। হ্যাঁ, পূর্ণিমা থেকে আমি শুরু করছি, সন্ধ্যে 6টার আকাশটা এখানে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই যে সন্ধ্যের আকাশে আমি জাস্ট 14 জানুয়ারি ফিরে যাই। এদিকটা হচ্ছে ইস্ট, এখান থেকে সব কিছু উঠছে। এখন তো জানি আমরা এই যে এখান থেকে সব উঠছে ইস্ট, এখানে ওয়েস্টের দিকে সব ডুবছে। ঠিক আছে, তো এইখানে দেখা যাচ্ছে যে সেই দিনই কিন্তু 14 তারিখেই এখানে মঙ্গল দেখা যাচ্ছে, এখানে জুপিটার আছে, এখানে ইউরেনাস আছে, এখানে স্যাটার্ন আছে, এখানে ভেনাস আছে, মাঝখানে আবার কিন্তু নেপচুন আছে। অর্থাৎ সবাই 14 তারিখেও ছিল। আচ্ছা, 14 স্যাটার্ন ট্যাটার্নগুলো প্রায় 10, 20, 30, 40, প্রায় 40 ডিগ্রি ওপরে ছিল। অর্থাৎ প্রায় অন্তত 40 × 4 160 মিনিট পরে, সূর্য ডোবার 160 মিনিট পরে ও কিন্তু ডুবতো 14 তারিখে। এবার এদিকটা ওয়েস্ট, ন্যাচারালি ওয়েস্ট সাউথ ওয়েস্টের দিকে সবকটা এসে ডুববে, কারণ এখন আমরা জানি যে হচ্ছে একটু দক্ষিণায়ন চলছে, যদি উত্তরায়ণ শুরু হয়ে গেছে মকর সংক্রান্তির পর থেকে। আচ্ছা, এবার আমি যদি ডেটটাকে পাল্টাই, জাস্ট সন্ধ্যে 6টা, এটা কিন্তু সন্ধ্যে 6টার আকাশ, 6টার সন্ধ্যের আকাশটা দেখছি, আর সন্ধ্যে 6টার আকাশ দেখছি পরপর দিন। এবার 15 তারিখে কি হবে? 15 তারিখে এই যে আস্তে আস্তে দেখা যাচ্ছে একটু করে সরছে। এটা হয়ে গেল 19 তারিখ, 20 তারিখ। তাহলে দেখা যাচ্ছে 20 তারিখ, 21 তারিখেও আমি কি দেখতে পাচ্ছি, এখানে স্যাটার্ন, ভেনাস, ঠিক আছে, এখানে মার্স,
এখানে জুপিটার সব কটা আছে কিন্তু। আচ্ছা, এবার যদি আমি 22 তারিখে যাই, 23 তারিখে যাই, 24 তারিখে যাই, 25 তারিখে যাই, লোকে 25টাকে গুরুত্ব দিচ্ছে কেন না? স্যাটার্নটা নিচে ছিল এবং সাইডে চলে এসছে, অর্থাৎ রাফলি এক লাইনের উপর চলে এসছে, সব কটা গ্রহ এক লাইনের মধ্যে এসেছে, সেটা দিয়েই এক্সাইটমেন্টটা। মানে আগে কিন্তু 4 দিন আগে স্যাটার্নটা এখান থেকে এখানে ছিল, কিন্তু অ্যালাইন ছিল না এক লাইন। আচ্ছা, এটা হলো একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই 25 হলো, 25-এর পরে যদি আমি 26 যাই, 25-এর পরে যদি 26-এ যাই, তাহলে দেখা যাচ্ছে যে আবার এইভাবে কিন্তু স্যাটার্নটা সূর্য ডোবার ঠিক পরে পরে চলে আসছে। 31 তারিখে দেখা যাচ্ছে অলরেডি চাঁদ ঢুকতে শুরু করেছে, অর্থাৎ এখানে 29 তারিখে মৌনী অবস্থায় আছে, তারপরে চাঁদটা দ্বিতীয় চাঁদ এসে উপস্থিত হয়েছে, কিন্তু পাতলা চাঁদ, সেটা আমাদেরকে এফেক্ট করবে না। কিন্তু আমি যদি 1 ফেব্রুয়ারিতে দেখি, চাঁদটা কিন্তু ভেনাস আর স্যাটার্নের মাঝখানে ঢুকে গেছে, অর্থাৎ কিন্তু 2 ফেব্রুয়ারিও খুব ইন্টারেস্টিং। একটা পাতলা চাঁদ, এদিকে স্যাটার্ন, এদিকে ভেনাস, আর প্ল্যানেটগুলো যেমন যেখানে থাকে সেখানেই আছে। চাঁদের ঔজ্জ্বল্যটা কোনোভাবে প্রভাবিত করবে? হ্যাঁ, ঔজ্জ্বল্য খুব তৃতীয় চাঁদ, খুব পাতলা চাঁদ, পাতলা চাঁদ, ফলে এটা এই দিনেও কোনো অসুবিধার কথা না। কিন্তু চতুর্থী পঞ্চমী থেকেই এইগুলো দেখা যাবে না। এটাও যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রবলেম হচ্ছে। আরেকটা হচ্ছে যত দিনে এগিয়ে যাচ্ছি, স্যাটার্নটা কিন্তু সন্ধ্যে 6টার দিয়ে দেখা যাচ্ছে সূর্য ডোবার কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ কিনা ঘন্টা দেরিকে বেশি স্যাটার্ন দেখা যাবে না। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসের 15 তারিখে নাগাদ স্যাটার্ন আর দেখাই যাবে না, স্যাটার্ন পুরো কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আমি যদি ওয়েট করি, বেশি ডিলে করি, তাহলে স্যাটার্নটার দেখার টাইম অল্প পাবো। আচ্ছা, কিন্তু এরা অ্যালাইন, সব অ্যালাইন আছে, এখানে ইউরেনাসও আছে, এখানে আমাদের নেপচুনও আছে, সবই আছে, সব কটা 6খানা প্ল্যানেট কিন্তু অ্যালাইন। আচ্ছা, এবার সত্যি কথা বলতে কি, আগে আমাদের মাইথোলজিতে চাঁদকেও গ্রহ ধরা হতো, রাহু কেতু এদেরকেও গ্রহ ধরা হতো, যে কারণে আমরা 9 নবগ্রহ যেটা বলি, সেটা কিন্তু এদেরকে গ্রহ ধরে, কারণ তখন ইউরেনাস নেপচুন কিছু আবিষ্কার হয়নি, কিছু জানতো না আমাদের মুনিরা, তারা ওখানে চাঁদ, রাহু, কেতু এইসব যোগ টোগ করে 9খানা গ্রহ করেছিল। যা এটা একটা সম্পূর্ণ অন্য ব্যাপার। দ্বিতীয় পয়েন্টে আমি যেটা আসছি, সেটা হচ্ছে ধরো অনেকে 25 তারিখ নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে। এইবার 25 তারিখে আমি যদি দেখি যে 25 তারিখে সন্ধ্যে 6টায় এই হচ্ছে কনফিগারেশন। এবার আমি যদি আস্তে আস্তে 25 তারিখে যে আছে, ওখানে চলে গেল একটা, এই যে আমি যদি একটা মুভি মোডে দেখাই, সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কি করে এটা রাত্রি 11টায় ডুবে গেল, তারপরে আস্তে আস্তে জুপিটারটা ডুবতে চলেছে, সরি ওরা ডুবলো রাত্রি 8টায়, জুপিটার রাত্রি 11টার সময় ডুববে, তার মঙ্গল গ্রহ হয়তো রাত্রি ভোর 5টার সময় ডুববে। ফলে এই যে ডুবছে, এদেরকে আমরা কন্টিনিউ সারা রাত ধরে, তাহলে কিন্তু মঙ্গল গ্রহকে দেখা যাবে, জুপিটারকে রাত্রি 11টা অবধি দেখা যাবে, এই হচ্ছে ব্যাপার। ফলে এইটা হচ্ছে 25 তারিখে আমরা দেখতে পেলাম। এবার আমি যদি এটাকে থামিয়ে দিই, এবার দেখা যাক, আমি 25 তারিখে আবার আমি ধরা যাক ফিরে আসছি। এবার আমি হোল ডেতে কি হচ্ছে, হোল ডেতে এখানে আমি এই দিনে যেমন সূর্যটা এই রাস্তা ধরে যাচ্ছে, হ্যাঁ, রাতেও কিন্তু প্ল্যানেটগুলো মোটামুটি ওই রাস্তা ধরেই যাবে, এবং সেখানে ওটাকে আমরা ইটিপি বলছি। আমি এটাকে আরেকবার দেখাচ্ছি যে এই যে এটা কটার সময়, এখন সন্ধ্যে 6:15 পরে এখানে প্রায় ঘন্টা 2-এর মতো গ্যাপ আছে, অর্থাৎ 8:15 নাগাদ স্যাটার্ন কিন্তু ঢুকবে। ঠিক আছে, স্যাটার্ন ভেনাস রাফলি একসঙ্গে ঢুকছে, এটার পাশেই আছে সন্ধ্যেটুকুর জন্য আমরা স্যাটার্ন ভেনাসকে দেখতে পাবো, এবং ফলে তাড়াহুড়োরও দরকার নেই, মানে 2 ঘন্টা টাইম আছে হাতে। আর অন দি আদার হ্যান্ড, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে এই দুজনকে আর দেখাই যাবে না সন্ধ্যের আকাশে, তার বেশি দিনের পর থেকে আবার ভোরের আকাশে দেখা যাবে। আচ্ছা, ফলে এখন যেটা সন্ধ্যা তারা, এই ভেনাসটা, তখন ওটা সুতারা তেমনি স্যাটার্নও ভোরে চলে আসবে। আচ্ছা, এইবার যদি আমি রাত্রিটা দেখি যে ও রাত্রে কি করে যাচ্ছে, আমি আরেকবার দেখাচ্ছি যে এইটা এই যেতে শুরু করেছে, এই অলরেডি অস্ত যাচ্ছে কিন্তু ওয়েস্টে, ডাব্লিউ লেখা আছে, এই অস্ত চলে গেল কটা বাজে? 8টা বাজে। 8টা, তার মানে 8টা নাগাদ অস্ত যাচ্ছে, তার মিনিট 15 আগেই কিন্তু খালি চোখে দেখা যাবে না, কারণ গাছপালা আছে, তাল গাছ, এটা ওটাতে ঢাকা পড়ে যাবে। তো এইবার আমি যখন আবার চলতে শুরু করলাম, আমি জুপিটারকে দেখি, এই হচ্ছে আমাদের জুপিটার, বৃহস্পতিও চলেছে অস্ত যেতে,
আবার দেখি তার পেছন পেছন কিন্তু মঙ্গল গ্রহ যাচ্ছে। এবার এখানে ইউরেনাস আছে, আমি যদি দেখাই এই জায়গাটাতে ইউরেনাসও যাচ্ছে, নেপচুন অলরেডি ডুবে গেছে, কিন্তু এই যে এবার জুপিটারটা ঢুকতে গেল রাত্রি তখন 11টা বাজে। হ্যাঁ, এবার মঙ্গল গ্রহটা ঢুকছে প্রায়, সামনে গাছপালা থাকতে পারে কাজে, কিন্তু মঙ্গল নিয়ে কোনো টেনশন নেই, মঙ্গল সারা রাত ধরেই থাকছে। হ্যাঁ, এখানে যেমন ভোর 4:44 মঙ্গল গ্রহ জাস্ট কাছের পিছনে হারিয়ে গেল, তাই না? তো এই ব্যাপারটা আমাদের সবসময় এটা একটা অপরচুনিটি, কিন্তু এটা এমন না যে মানে সূর্যগ্রহণের মতো না যে 4 মিনিটের মধ্যে না দেখতে পারলে আবার বেশ কিছু বছর পরে আসবে। হ্যাঁ, আপনার এই বোঝানোর ব্যাপারটা খুব মানে আকর্ষণীয় লাগছে। তো আপনি এটা মানে যেটা বলছিলেন যে এটা কতটা বিরল বা এটা কি খুব সাময়িক একটা ঘটনা, সেটা যা একটু বলেন। না, এটা একটা প্রথম কথা আমি অলরেডি দেখিয়েছি যে সবকটা প্ল্যানেট একসঙ্গে জন্মেছে, ফলে এটা আমাদের একটা পরিবারের সবকটা ভাই বোনদেরকে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি। কারণ 8খানা গ্রহ আছে, তার মধ্যে যদি আমি 6টাকে কিংবা 7টাকে একটা ফটোতে তুলতে পারি, আমরা তো আলাদা, আমার বাড়ি থেকে তুলছি করে আমাকে তো আর সেলফিতে তুলতে পারবো না আর্টকে, ফলে এইটা খুব ন্যাচারালি রেয়ার। উদাহরণ দিচ্ছি যে একটা ট্র্যাকে একটা যেখানে একটা ঘোড় দৌড় চলছে, বিভিন্ন ঘোড়া বিভিন্ন ট্র্যাকে বিভিন্ন স্পিডে ঘুরছে, খুব রেয়ারলি আমি যদি একটা ফটো তুলি তাতে হয়তো দেখা যাবে 10 জন যদি রেস করছে, হয়তো 3টে উঠবে কোনো ফ্রেমে 2টো উঠবে, কিন্তু খুব রেয়ারলি যে ঘোড়াগুলো এক একজন এক এক স্পিডে ঘুরছে অথচ একই ফ্রেমে সব কটাই চলে এসেছে। এখন ঠিক সেই ঘটনা, এইটা এক্স্যাক্টলি এই ঘটনাটা, মানে এরা এক একজন 88 দিনে বুধ ঘুরছে, 225 দিনে মঙ্গল মানে শুক্র ঘুরছে, আমরা 365 দিনে, এরা 687 দিনে মঙ্গল, তারপরে বৃহস্পতি 12 বছরে, তারপরে 84 বছর, এই সমস্ত বিশাল এক একজনের এক একটা টাইম। তা সত্ত্বেও যে একটা ফ্রেমের মধ্যে এরা সবাইকে দেখতে পাচ্ছি, এটা একটা পরিবারের গেট টুগেদারের মতো হয়, সেই সেন্সে আমার মনে হয় একটা বিরল, এবং এটা একটা একাত্মতা একটা ফিল করা যায় যে, কারণ আকাশে তো অনন্ত তারা, তারার অন্য তারাগুলোর সঙ্গে সেই একাত্মতা হয় না, মনে হয় তারা আমাদের বন্ধু, ঠিক আছে, তারা আমাদের বন্ধু, ভেগা উঠেছে, সামার ট্রাঙ্গেল উঠেছে, যা উঠেছে এরকম বন্ধুর মতো, কিন্তু এরা আমাদের পরিবারের এই কারণে এটা খুব এক্সাইটিং। এবার আমি একটু আমাদের আইসিএসপির ব্যাপারে জিজ্ঞেস করবো যে এই যে বিশেষ ঘটনা, এটাকে আইসিএসপিটাকে সেলিব্রেট করার জন্য বা এটা মানে জনগণকে বোঝানোর জন্য বা আপনার অ্যাওয়ারনেস বা এটার জন্য কি কি উদ্যোগ নিচ্ছে বা নিতে চলেছে? তো সবসময়তেই পাবলিক আউটরিচে মানে একদম ফোরফ্রন্টে আছে, আজ থেকে না 25 বছর আগে। এইখানে যেটা আমরা করছি, আমাদের আসলে প্রায় অন্তত খান 15 টেলিস্কোপ আছে, যেটা আর কারণ নেই আমার যা মনে হয়। তাই এখানে যেটা আমরা করছি এই কলকাতাতে অন্তত খান 5 যে আমাদের 5 ইঞ্চি টেলিস্কোপ আছে, খান 5 থাকবে উপরে, ছাদের উপরে, হয়তো 25 তারিখেই থেকেই থাকবে, 25, 26, 27, 29, এটা আমরা দেখবো যে এই 6-7 দিন যেন থাকে। তাতে যারা যারা পার্টিকুলারলি যারা মিউজিয়ামে আসবে, এটা ওটা করে দেখবে, তারা সন্ধ্যা হলে সুযোগটা পাবে, ইচ্ছে করলে চলে যেতে পারে উপরে, তারা অ্যাকচুয়ালি সবকটা প্ল্যানেট একে একে দেখতে পারবে, প্লাস অনেকগুলো যেহেতু টেলিস্কোপ থাকছে, এক একজন এক একটা টেলিস্কোপ নিয়ে দেখবে, মানে খুব ফ্রিডম আছে। কিন্তু আমাদের আরো অবশ্যই আরো এক্সাইটিং যে আমাদের ব্যাপারগুলো, হ্যাঁ, এই প্রসঙ্গে আমি যদি বলেন, আমাদের মেদিনীপুরে যে সীতাপুর অবজারভেটরি, যেখানে আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় টেলিস্কোপ রয়েছে, সেখানে এই বিশেষ ঘটনা, মহাজাগতিক ঘটনা উপলক্ষে কি কি মানে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটাও যদি। এই সীতাপুরটা হচ্ছে নট অনলি এটা লার্জেস্ট টেলিস্কোপ, এটা হচ্ছে অনলি রিসার্চ অর্গানাইজেশন, রিসার্চ কোয়ালিটি টেলিস্কোপ। 5 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি অনেকেরই আছে হয়তো, কিন্তু আমাদের এটা 24 ইঞ্চি, ফলে রিসার্চ কোয়ালিটি টেলিস্কোপ একমাত্র। এবার ন্যাচারালি আমরা চাইবো যে ওইটা দিয়ে ইতিমধ্যে বুঝতে হবে যে আমরা কিন্তু গবেষণা চলছে, মানে গবেষণা চলছে, 4-5 ছেলে পিএইচডি করছে, তাদেরকে খুব বেশি ডিস্টার্ব না করে যদি দেখা যায় যে হ্যাঁ তারা কন্টিনিউয়াসলি অবজারভেশন করে যাচ্ছে। এবার তা সত্ত্বেও 24 ইঞ্চি ছাড়া ওটা হচ্ছে বৈশিষ্ট্য, একটা যে 10 ইঞ্চি সেটা নিয়ে আমাদের দেখানো হবে। অ্যাস্ট্রো ট্যুরিজমে আমাদের একটা প্যাকেজ আছে, অনেকে মিউজিয়াম দেখে আবার সীতাপুরে দেখতে পারে, সারা রাত ধরে দেখলো, সেখানে ঘুমোলো, ডাবল বেডরুম আছে, প্রায় আমাদের প্রায় 60 জন মতো ভিজিটার একসঙ্গে থাকতে পারে। তো সেইখানে অ্যাটাচ বাথরুম আছে, মানে আমার গভীর রাত দেখলো, তারপরে ঘুমোতে গেল, খাওয়া দাওয়া, লাঞ্চ সবকিছু, একটা রিসোর্ট কোয়ালিটি। এবার সেইটা ছাড়াও
আরো 4-5খানা ছোট ছোট টেলিস্কোপ থাকবে, আচ্ছা যাতে করে কেউ যদি স্যাটিসফাইড না হয় যে মনে করে না আমি নিজের মতো করে দেখবো, শুধুমাত্র প্ল্যানেটগুলো না, আরো গ্লোবুলার ক্লাস্টার কি বাইনারি সিস্টেম কিংবা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি অনেক কিছু এক্সাইটিং আরো যে ইন্টারেস্টিং মহাজাগতিক বস্তুগুলো দূরে রয়েছে দেখতে সেই ইন্টারেস্টিং সারা রাত ধরে দেখলো, দেখার কোনো শেষ নেই। না না, দেখার কোনো শেষ নেই। আর আমাদের সুবিধা হচ্ছে যে আমরা ওখানে গাইড থাকবে এবং রাত্রে কি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইউরেনাস এবং নেপচুন যেগুলো লোকেরা এখানে খালি চোখে কেউই দেখতে পাবে না, আমরা ওখানে কিন্তু বড় টেলিস্কোপ যেগুলো আমাদের মিড আছে মনে করুন 10 ইঞ্চি কিংবা 24 ইঞ্চি যদি ফ্রি থাকে, সেই সময় আমরা চেষ্টা করবো এক আধ দিন অন্তত যেন 2-4 ঘন্টার জন্য ফ্রি রাখা হয়। সেই সময় ইউরেনাস এবং নেপচুনকে দেখা যাবে। ইউরেনাস সুন্দর নীল, ইউরেনাস তার যে চাঁদগুলো আছে সেগুলো দেখা যাবে, মানে তার পুরো নীলচে চেহারাটা দেখা যাবে, অ্যাবসলিউট নীল কালার দেখা যাবে এবং লোকে ফটো তুলতে পারে। আমি চোখের সামনে দেখেছি লোকে, খুব আকর্ষণীয় ব্যাপার। হ্যাঁ, এবং শুধু তাই না, বৃহস্পতি দেখতে পাবে, বৃহস্পতির সঙ্গে 4টে যে আমাদের গ্যালারিয়ান যে 4টে চাঁদ আছে, তার মধ্যে গানিমেড ফানিমেড গুলো কিন্তু বুধের থেকেও বড়, মানে প্ল্যানেটের থেকেও বড় কিন্তু কোনো চাঁদ, ছোট মানে ছোট না। আরেকটা এক্সাইটিং যেটা লোকে দেখতে পাবে সেটা হচ্ছে স্যাটার্নের যে রিংটা 2025-এ একটা স্পেসিফিক একটা কনফিগারেশন দিয়েছে যে এটা কিছু রিংটাকে একদম সাইড থেকে দেখতে পাবো। রিংটা যেমন সাধারণত গোল রিং দেখা যায়, এই 25-এ কিন্তু অলরেডি একটা সাইড থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা মতো লাইনের মতো দেখা যাবে। এটাও একটা খুব রেয়ার একটা ইভেন্ট। এটাতে সুবিধা কি, রিংটা যেহেতু খুব উজ্জ্বল এবং রিংটা যেহেতু সাইড থেকে দেখছি ফলে আশেপাশে চাঁদগুলো খুব উজ্জ্বল দেখতে পাবো। অর্থাৎ স্যাটার্ন যে চাঁদগুলো অনেক উজ্জ্বল দেখা যাবে, শনির চাঁদগুলো আমাদের দেখার অবশ্যই অবশ্যই, না না স্যাটার্নের চাঁদটা তো দেখতে পাচ্ছি, কিন্তু আশেপাশে যদি রিংটা থাকে তাহলে ওগুলো উজ্জ্বলতা একটু কমে যায়। কিন্তু রিংটা যেহেতু সাইড থেকে দেখছি, এরা আমাদের ভিশনটাকে নষ্ট করছে, সেইখানে অনেকগুলো এক্সাইটিং ব্যাপার ঘটছে। এবং আমি তো এনকারেজ করবো, কারণ যদি ইচ্ছা থাকে তাহলে ওরা অ্যাকচুয়ালি এনজয় দিস এ ট্রিট লাইফ টাইম, সেখানে হোল নাইট কাটিয়ে মহাজাগতিক ট্রিট। এইখান থেকে 9টার সময় রওনা দিল, মিউজিয়াম দেখে সেখানে বাসে করে গেল, দুপুরে খাওয়া দাওয়া করলো, দুপুরে লেকচার শুনলো, সারা রাত ধরে আকাশ দেখলো, তারপর দিন ব্রেকফাস্ট করলে চলে এলো। দিস এ ওয়ান ডে ট্রিপ, দিস এ ভেরি নাইস। আচ্ছা, তাহলে আমরা যে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট আমি বলতে চাই এখানে একটা আমাদের ওয়েব পেজে সব বলা আছে, এবং যারা এই সমস্তগুলো পড়তে চায় দেখতে চায় তারা যেন ওখানে যে নাম্বারগুলো আছে সেগুলো যেন কন্ট্যাক্ট করেন, এবং যে প্যাকেজগুলো এক রাতের প্যাকেজ, কেউ যদি বলে আমি 2 রাত্রি থাকতে চাইছি, এত এক্সাইটেড থাকবে সামান্য এক্সট্রা টাকা পয়সা দিয়ে। বাহ, তাহলে খুব সুন্দর ব্যাপার। এই যে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট, এই যে ঘটনা স্যার বললেন যে কেউ এখানে গিয়ে আমাদের যে ওয়েবসাইটে বিস্তারিত তথ্য অ্যাভেলেবেল, আপনারা যদি চান আপনারা ওয়েবসাইটে দেখে ফোন নাম্বারে ফোন করে সবাই আসতে পারেন এবং এই বিশেষ ঘটনার সাক্ষী থাকতে পারেন, যেটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে। তো এই বিশেষ আলোচনা আমরা যেটা বুঝলাম এই নিয়ে, এই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি স্যারকে নমস্কার জানিয়ে আমি শেষ করছি। আবার নিশ্চয়ই আবার খুব শীঘ্রই আমাদের কোনো এরকম কোনো আলোচনায় আবার দেখা হবে। নমস্কার।